64 বর্গ কিলোমিটার। এই এলাকাটাকে কিন্তু দুটো পার্টে ভাগ করা হয়েছে, অর্থাৎ ওয়ার্ল্ড বেসিস যখন ফরেস্ট কনজারভেশনের আইন তৈরি করা হয়েছিল 1927 সাল, শুধু ফরেস্টকে বাঁচালে হবে না, পরে পরে কিন্তু ওয়াইল্ড লাইফ প্রোটেকশন আইন তৈরি হয়। অর্থাৎ বন্য প্রাণীদেরকে যদি বাঁচানো না হয় অদূর ভবিষ্যতে টোটাল সার্কেলটাই নষ্ট হয়ে যায়। এই বন্যপ্রাণী যখন বাঁচানোর পরিস্থিতি শুরু হয়, ঠিক তারপরেই 1973 সালে প্রথম টাইগার রিজার্ভ ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ বাঘ যে প্রজাতিটা রয়েছে, এই প্রাণীটাকে না বাঁচালে ইকো সার্কেলের যে ব্যালেন্স সেইটা নষ্ট হয়ে যেতে পারে ভেবেই কিন্তু টাইগার রিজার্ভকে ঘোষণা করা হয়। তো আজকের আমরা যে প্লেসটাতে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু একটা টাইগার রিজার্ভের প্লেস। অর্থাৎ এই গ্রিন পার্ট, এই পার্টটাকে দুটো পার্টে ভাগ করা রয়েছে। রিভার মাতলা রিভার ব্রিজটার অপোজিট যে গ্রিন পার্ট রয়েছে, এটা হচ্ছে ডিভিশনাল ফরেস্ট, যেটা স্যারেদের মধ্যে একজনের সঙ্গে কথা হচ্ছিল, যেটা হচ্ছে গঙ্গাসাগর এলাকা। এটা হচ্ছে সাউথ সেকশনের একেবারে এন্ড পয়েন্ট। এইটার মধ্যে সমস্ত পর্যটক, ফিশারম্যান, হানি কালেক্টর বা ক্রাফট কালেক্টর প্রত্যেকটি কিন্তু সমস্ত জায়গায় অ্যাভেলেবেল ভিজিট করতে অ্যালাউ করা হয়। আর এই পার্টটা হচ্ছে টাইগার রিজার্ভ পার্ট, 2585 বর্গ কিলোমিটার। এটা একটা রেস্ট্রিক্টেড জোন। এই রেস্ট্রিক্টেড জোনের ভিতর দিয়ে আজকে আমরা ঘুরবো কিছু নিয়মকানুন মেনে নিয়ে। অর্থাৎ টাইগার রিজার্ভের মধ্যে সমস্ত এলাকাতে কিন্তু পর্যটকদেরকে অ্যালাউ করা হচ্ছে না বলেই আমরা প্রত্যেকটা লঞ্চ বোটের সঙ্গে একজন করে অ্যাজ এ গাইড বা ফরেস্ট অথরাইজ ইনফর্মার হিসেবে আসছি। আমরা একেবারে টপ প্লেসটাতে রয়েছি সজনেখালি। এই সজনেখালি টু দোবাকি 362 স্কোয়ার কিলোমিটার অ্যাপ্রক্স। এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি। এই ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির মধ্যে পর্যটকদের ভিজিট করার জন্য অ্যালাউ করা হয়। নেতিধোপানি থেকে ডাউন পার্ট, এটা রয়েছে কোর জোন। এই কোর জোন ডিক্লেয়ার করার উদ্দেশ্য সমস্ত জায়গাতে যদি পর্যটকদের বা অন্যান্য মানুষকে অ্যালাউ করা হয়, প্রাণীদের যে নিরিবিলি সেই জিনিসটা থাকবে না, অর্থাৎ প্রপারলি ব্রিড করতে পারবে না তারা। সেই কারণে এটা কিন্তু প্রোটেক্টেড করা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু কোনো সাধারণ পাবলিককে অ্যালাউ করা হবে না। একমাত্র আমরা বা ডিপার্টমেন্টের স্টাফ এর মধ্যে ডিউটি পারপাস আমরা যাতায়াত করতে পারি। আর এই অংশটা রয়েছে বাফার জোন। কারণ কি, টাইগার রিজার্ভের পাশাপাশি প্রচুর প্রচুর ভিলেজার্স রয়েছে যাদের টোটালি সোর্স অফ আর্নিং কিন্তু ফরেস্ট এবং নদীর উপর ডিপেন্ড। ফলে শুধু আইন তৈরি করে ফরেস্টকে বাঁচানো যাবে না, গ্রামের মানুষের সহযোগিতার প্রয়োজন আছে। সেই কারণে ফিশারম্যানদেরকে অ্যালাউ করা হয়, পারমিশন দিয়ে এই এলাকার মধ্যে মাছ কাঁকড়া বা মধু সংগ্রহ করা তারা করতে পারবে। সাথে সাথে পর্যটকদের এই এলাকার মধ্যে দুটো প্লেসে কিন্তু অ্যালাউ করা হয়। একটা হচ্ছে ঝিঙেখালি, সেকেন্ড হচ্ছে বুড়ির ডাবি। অনেকে বলে বাংলাদেশ বর্ডার দেখব। আমার কলিগ বলছিল মানে আপনার পূর্ব দিকের যে বর্ডার পোর্শন, অর্থাৎ পূর্ব দিকে কিন্তু বাংলাদেশ বর্ডার রয়েছে। এই প্লেসটাতে আমরা যেতে পারবো যদিও অন্য কোনো রুট হয়। অর্থাৎ দোবাকি আমাদের আজকে প্রোগ্রাম রয়েছে, এই দোবাকি প্রোগ্রাম না হয় বুড়ি ডাবরি প্রোগ্রাম হতে একদিন লেগে যায়। এই ওয়াচ টাওয়ারটাতে উঠলে কিন্তু আমরা বাংলাদেশ জঙ্গলটাকে দেখতে পেতে পারি। তো ফলে আমি এতগুলো কথা এই কারণেই বললাম, প্রাণীরা কিন্তু সমস্ত জায়গায় নিজেদের খাদ্য সংগ্রহ করার জন্য বা ব্রিটের জন্য ঘুরে বেড়ায়। ফলে শুধুমাত্র কোর জোনের মধ্যে যেহেতু মানুষকে যেতে দেওয়া হয় না, এখানে প্রাণী বেশি এরকম কোনো ব্যাপার না। প্রাণীরা সব জায়গাতেই রয়েছে। ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারির মধ্যে কিন্তু বাঘ, হরিণ, বুনো শুয়োর, অন্যান্য বন্যপ্রাণী যেমন ফিশিং ক্যাট, লেপার্ড ক্যাট, জাঙ্গল ক্যাট, রিভার হয়েছে ক্রোকোডাইল, ডলফিন, ইভেন শার্কও কিন্তু সুন্দরবনে হতে পারে। সাথে সাথে ভ্যারাইটিস অফ স্নেক হবে। কোবরা ফ্যামিলির মধ্যে কিং কোবরা, স্পেকটাকল কোবরা, মনোক্লেট কোবরা হবে। ভাইপার স্পিসিসের মধ্যে রাসেল ভাইপার, গ্রিন পিট ভাইপার এবং কমন ক্রেটের মধ্যে কমন ক্রেট, ব্যান্ডেড ক্রেট, এই সমস্ত ধরনের পয়জনাস স্নেক হতে পারে। তো আজকের আমরা এখন এখানে রয়েছি, আপনাদের যে লঞ্চ বোটটা এসছে সেই বোট নিয়ে আমরা বোটে যখন উঠবো সেখান থেকে আধা ঘন্টা জার্নি করার পরে কিন্তু প্রপারলি জঙ্গলের মধ্যে ঢুকবো আমরা, যেখানে দুদিকটাই ওপেন ফরেস্ট চালু হবে। ফলে আমি রিকোয়েস্ট করব আপনাদের প্রত্যেকেও কিন্তু জঙ্গলের দুটো দিকে নজর রাখতে হবে, কারণ প্রাণীরা কিন্তু কেউ বাইরে এসে বসে থাকবে না। অর্থাৎ আমরা যদি নজর দিতে থাকি, কোনো প্রাণী একটা ল্যান্ড থেকে আর ল্যান্ডে যাওয়ার চেষ্টা করতে পারে, অর্থাৎ নদীর উপর দিয়ে সাঁতার দিয়ে। সেই টাইমিংয়ের সঙ্গে আমাদের লঞ্চ বোটের টাইমিং ম্যাচ করলে কিন্তু অন দ্য ওয়েতে আমরা অ্যানিমেল সাইটিং পেতে পারি। আদারওয়াইজ ফ্রম দ্য ওয়াচ টাওয়ার, কারণ ওয়াচ টাওয়ারের সামনে একটা ফ্রেশ ওয়াটার পন্ড যেখানে বানানো রয়েছে, অনেক সময় বন্য প্রাণীরা জল পান করার জন্য সেখানে আসে। কারণ কি, সুন্দরবনের টোটাল এলাকাটাই ওয়েটল্যান্ড, যেখানে প্রতিদিন জোয়ার এবং ভাটা চলতে থাকে। মানে সুন্দরবনের যত নদী খাড়ি রয়েছে সবটাই কিন্তু বে অফ বেঙ্গলের সঙ্গে কানেক্টেড, অর্থাৎ স্যালাইন ওয়াটারে ভরা। যত বন্য প্রাণী রয়েছে সুন্দরবনে সবাই স্যালাইন ওয়াটার পান করতে হ্যাবিচুয়েট। কিন্তু কোনো প্রাণী যদি একবার ফ্রেশ ওয়াটার পান করে, সেকেন্ড টাইম জল তেষ্টা পেলে সে খুঁজবে যে ফ্রেশ ওয়াটার সোর্স কোথাও আছে কিনা। কারণ কি, বেটার দেন ফ্রেশ ওয়াটার। ফলে ওয়াচ টাওয়ারে যখন উঠবো আমরা একটু সাইলেন্ট মেনটেন করব। যদি কোনো বন্য প্রাণী ধারে কাছে থাকে তাহলে আমরা ক্লিয়ার দেখতে পেতে পারি, কারণ কোনো প্রাণী কিন্তু আমার আপনার কারুর হাতে ধরা নেই।
সেকেন্ড জিনিস আমার কলিগ যেটা বলছিল, অন্যান্য ফরেস্টের সঙ্গে সুন্দরবন একটা ডিফিকাল্ট ফরেস্ট, এটা ওয়েটল্যান্ড হওয়ার কারণে এখানে কোনো সাফারি পসিবল নয়, একমাত্র আমরা বোট রাইড করতে পারি। ফলে সুন্দরবনের বাঘ ওয়ার্ল্ড ফেমাস একটাই কারণে, আজও পর্যন্ত রিসার্চাররা ভাবছে কেন সুন্দরবনে বাঘ রয়েছে। কারণ বাঘ এমন একটা প্রাণী, খুব সুখী অ্যানিমেল। সাধারণত বাড়িতে যদি পোষা বিড়াল থাকে, একটু জল লেগে গেলে কিন্তু সে সঙ্গে সঙ্গে সেটাকে চেটে পরিষ্কার করে। কিন্তু সুন্দরবনে এত ডিফিকাল্ট প্লেস, টোটালটাই ম্যানগ্রোভে ভরা, অর্থাৎ রুটস ভরা রয়েছে, আর একটা স্পাইক বা কাঁটার মতো ল্যান্ডের উপর দিয়ে, তার উপর দিয়ে চলতে গিয়ে কিন্তু বাঘের পায়ে এনজিওড হয়। এনজিওড হওয়া মাত্রেই যে কোনো বিগ ক্যাট ইজিলি প্রের উপর ডিপেন্ড করতে পারে, আদারওয়াইজ ম্যান ইটার। আপনি কাইন্ডলি বন্ধ করুন ভিডিওটা। কেন?